শেষ করবো। এরকম করে মানে পসিবল না যে আজকে হঠাৎ করে স্পারমাটোজেনেসিস পড়াচ্ছি, তারপর হঠাৎ করে ঢুকে গেলাম প্লাসেন্টা ডেভেলপমেন্টে। এভাবে যাওয়া যাবে না, হলে আগাগোড়া কিছুই বুঝবে। তো আমি তোদেরকে পর পর 4টা ক্লাস দিব, মানে আজকে 10টার দিকে একটা ক্লাস, কালকে 10টার দিকে একটা, পরশুদিন 10টার দিকে একটা, 4টা ক্লাসেই তোদের শেষ হয়ে যাবে পড়ানো। তাহলে কি হবে, পড়াটা বুঝবি। আর যা কিছু পড়াবো রেকর্ডিং থাকবে, আমার এখানে অলরেডি রেকর্ডিং চলছে, এই সমস্যার কিছু নেই। এবার দাঁড়াতো আমি একটা জিনিস ডিবেট করে দিই। আমার কাছে যদি এক্সট্রা কিছু রেকর্ডিং থাকে ওগুলোকে ডিলিট করে দিই। চলো এই হিউম্যান রিপ্রোডাকশনে তোদের এটা সিস্টেম। এবার অনেকে আমাকে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যেও স্পারমাটোজেনেসিস পড়াতে বলেছে। তো আজকে আমাদের ফোকাস হবে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। চলো এবার বই আমি দাঁড়াই দিব। আমি ছায়া প্রকাশনী বই চেয়েছিলাম তোদের থেকে, তোরা কেউ আমাকে পিডিএফ দিসনি, তাই আমি দাঁড়াই দিতে পারবো না। তোরা যদি পিডিএফ দিস আমি পরে দাঁড়াই দিব। ছাত্রা একদম বই নিয়ে বসে পড়ো। এবার দেখ এটা কেন এরকম দেখাচ্ছে, ওয়েট এক্সেলেন্ট। দেখ এটা হচ্ছে আমাদের কোন জননতন্ত্র এবং তার মধ্যে কি কি অংশ পাওয়া যায় সেগুলো আগে একটু জাস্ট চিনে নিই জায়গাগুলো, কোনটাকে কি বলে। জানিস তোরা এটা, আমি জাস্ট একবার দেখানো, কারণ আমাকে পড়াতেই হবে। প্রধান জননাঙ্গ কি? শুক্রাশয়, 2টা করে শুক্রাশয় থাকে। আর বহিস্থ জনাঙ্গ কি, মানে যেগুলো বাইরের থেকে দেখা যায়, একটা হচ্ছে শিশ্ন, মানে হচ্ছে তোমার পেনিস এটা, আর 2 নম্বর হচ্ছে স্ক্রোটাম বা শুক্রাথলি। এই যে স্ক্রোটাম বা শুক্রাথলি, যা কিছু পড়াচ্ছি দাঁড়াচ্ছি লিখতেছি সবাই। নেক্সট এবার বাকি অংশ কি কি আমাদের, এই যে ভাষা, 1 নম্বর কি আছে শুক্রানালী, যেটাকে আমরা কি বলি ভাষা ডিফারেন্সিয়া, এই গেল শুক্রানালী। তারপর আছে এপিডিডাইমিস, এবার এখানে এপিডিডাইমিসের ছবি নেই, আমরা দেখবো পরে। এবার 2টা কি থাকে সেমিনাল ভেসিকল, এই যে সেমিনাল ভেসিকল কটা থাকে, এই যে একটা, এই যে আরেকটা, টোটাল 2টা। আর 2টা থেকে কাউপার গ্রন্থি, এদের কাজ কি আমরা সবগুলোই একটা একটা করে পড়ব। এখন আসতেছে এই যে কাউপার গ্রন্থি। তারপর কাউপার গ্রন্থি কটা থাকে তাহলে 2টা, তাহলে এখান থেকে মনে রাখবি কোনটা জোড়া জোড়ায় থাকে, কোনটা একটা একটা করে থাকে। তারপর থাকে কে প্রোস্টেট, প্রোস্টেট কটা থাকে একটা, এবং এদের প্রত্যেকের কাজ করতে হবে আমাদের। এই হচ্ছে আমাদের প্রোস্টেট গ্রন্থি। তা দেখ এই টোটাল গুলোই হয়ে গেল। বাকি থাকলো কি নিক্ষেপণ নালী। নিক্ষেপণ নালী পড়ার আগে তোকে এই ছবিটা দেখতে হবে, এখানে ছবিটা আছে সেটা দেখ। তো এই জায়গাটা হচ্ছে মূত্রাশয় গেল। এবার শুক্রাশয় থেকে শুক্রাণু যে তৈরি হয় সেগুলা এই শুক্রানালী, কালারটা আমি চেঞ্জ করে দিই, এই যে ভাষা ডিফারেন্সিয়া বা ভাস ডিফারেন্স দিয়ে আসবে, তারপর সেমিনাল ভেসিকলের সঙ্গে যুক্ত হবে, এবং 2টা সেমিনাল ভেসিকলের থেকে আসা নালী এক জায়গায় মিলে যাবে। এইটাকেই আমরা বলি নিক্ষেপণ নালী বা ইজাকুলেটরি ডাক্ট। ঠিক আছে, এইবার এই পাশ থেকে কি আসবে রে, এই পাশ থেকে কি আসবে, মূত্র আসবে। তাহলে মূত্র আর আমাদের শুক্রাশয় থেকে যে বীর্য তৈরি হয় সেটা 2টা কি মিলে যাবে। এবার এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি যাতে বুঝতে পারিস। কি কালার দেই, সবুজ দেওয়া হয়েছে তো, আচ্ছা হলুদ দেই। এখান থেকে শুরু করে এই টোটালটাকেই আমরা বলি জনন মূত্রনালী। তাহলে হলুদ অংশটার নাম কি, জনন মূত্রানালী গেল।
এবার আমরা এক একটা অংশের নাম পড়বো ডিটেলসে। তার আগে একটু জানার জন্য জাস্ট এই শুক্রাশয়, যাকে স্ক্রোটাম বলি, শুক্রাশয়ের বিভিন্ন স্তর থাকে বাইরের থেকে শুরু। এই দেখ, ১ নাম্বার স্তরটার নাম কি? আমাদের স্কিন। ২ নাম্বার টিউনিকার রার্টস। ৩ নাম্বার এক্সটার্নাল স্পারমাটিক ফ্যাসিয়া। কোনো জানার দরকার নেই, মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট নামগুলোর নাম একবার জাস্ট দেখবি যে শুক্রাশয়ের বাইরে স্কিন থাকে আর এগুলো হচ্ছে ভেতরের দিকে। তাহলে এটা হচ্ছে বাইরের দিকে আর এটা হচ্ছে কি ভেতরের দিকে। এবার শুক্রাশয় সাধারণত কি তো দেহ থেকে একটু বাইরের দিকে থাকে। কেন থাকে? বাইরের দিকে টেম্পারেচার, বাইরে থাকলে কি হবে, টেম্পারেচার কম থাকবে। শুক্রাণু তৈরির জন্য আমাদের দেহের থেকে 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার কম দরকার, আদারওয়াইজ শুক্রাণু তৈরি হয় না। তো এর জন্য শুক্রাশয়গুলো কোথায় থাকে? বাইরে থাকে। এবার একটা রোগ আছে তোরা জানিস, ক্রিপ্টোক্রিটিজম। এবার কোথায় গেল ক্রিপ্টোক্রিটিজম? এই যে ক্রিপ্টোক্রিটিজমে কি হয়, শুক্রাশয়গুলো হয় একটা উপরে থাকে অথবা দুইটাই উপরে থেকে, মানে উদরেই থেকে যায়, পেটের উপরেই থেকে যায়। এই যে স্ক্রোটামের মধ্যে আমাদের আসে না। যদি না আসে তাহলে এটাকে আমরা কি বলি? ক্রিপ্টোক্রিটিজম। এবং ক্রিপ্টোক্রিটিজমের ফলে সৃষ্টি হয় অ্যাজোস্পার্মিয়া। এর কথাটার মানে হচ্ছে যে নো স্পার্ম প্রোডাকশন। এটা মনে রাখতে হবে। তাহলে ক্রিপ্টোক্রিটিজমের ফলে কোনো রকম শুক্রাণু তৈরি হয় না, এটাকে আমরা কি বলি? অ্যাজোস্পার্মিয়া। এরপর আমরা কি পড়বো? এরপর আমরা পড়বো একটা শুক্রাশয়ের প্রস্থচ্ছেদ। এইখান থেকে আমাদের আসল পড়া শুরু। তাহলে শুক্রাশয়ের আমাদের 3টা স্তর থাকে আবরণী। ১ নাম্বারকে টিউনিকা ভ্যাজাইনালিস, ২ নাম্বারকে টিউনিকা অ্যালবুজিনিয়া, ৩ নাম্বারকে টিউনিকা ভাস্কুলোসা। এখানে তীরচিহ্ন দিয়ে লেখা আছে কোন জায়গাটাকে কি বলছে, আমি তাই ঘিচিমিচি করতে যাচ্ছি না। টিউনিকা ভ্যাজাইনালিস, তারপর সাদা অংশের নাম কি? টিউনিকা অ্যালবুজিনিয়া। এই যে এখান থেকে এটা টিউনিকা অ্যালবুজিনিয়া। আর টিউনিকা ভাস্কুলোসা কেন বলো? কারণ এখানে রক্তবাহ থাকে তাই। গেল। এইবার এই শুক্রাশয়টা আমাদের বিভিন্ন খণ্ডে বিভক্ত, যাকে আমরা কি বলি? টেস্টিকিউলার লোবিউল। এ দেখ, এটা একটা লোবিউল, এটা একটা লোবিউল, তারপরে এটা একটা লোবিউল। এরকম লোবিউল কতগুলো থাকে? অনেক, প্রায় 200টার মতো এরকম কি থাকে? আমাদের লোবিউল থাকে। এবং প্রত্যেকটা লোবিউলের মধ্যে আমাদের কি থাকে? সেমিনিফেরাস টিবিউল। এই দেখতে পাচ্ছিস পেঁচানো নালীর মতো আছে। প্রত্যেকটা লোবিউলের মধ্যে 1 থেকে 3টা, কয়টা? 1 থেকে 3টা করে কি থাকে? সেমিনিফেরাস নালিকা থাকে। এই সেমিনিফেরাস নালিকার মধ্যেই কি তৈরি হয়? শুক্রাণু তৈরি হয়। এবার তোকে একটা সিকোয়েন্স মনে রাখতে হবে, শুক্রাণু পরিবহনের পথটা। শুক্রাণু পরিবহনের পথটা কিভাবে মনে রাখবি? তাহলে আমাদের আমি একটু এটাকে ছোট করে নিই। তাহলে 1 নাম্বার, আমাদের শুক্রাণু কোথায় তৈরি হয়? সেমিনিফেরাস নালিকায়। সেমিনিফেরাস টিবিউল, TUBUL, এখানে তৈরি হয়। 2 নাম্বার, সেখান থেকে চলে যায় রেটি টেস্টিসে। রেটি টেস্টিস কোনটা? রেটি টেস্টিস এই যে দেখ, দাঁড়া 1 সেকেন্ড, একটা জিনিস ইয়ে করলাম, মিস করলাম। কোথায় গেল আমাদের রেটি টেস্টিস? হ্যাঁ, এই হচ্ছে। তাহলে আমাদের সেমিনিফেরাস নালিকা 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে রেটি টেস্টিস। এই দেখ, যেখান থেকে এই যে জালির মতো দেখতে পাচ্ছিস, সেমিনিফেরাস নালীগুলো পরস্পর মিলিত হয়ে আমাদের তৈরি করেছে কি? রেটি টেস্টিস। রেটি টেস্টিস থেকে শুক্রাণুগুলো কোথায় যাবে? আমাদের ভাসা ইফারেনশিয়াতে। তাহলে 3 নাম্বারকে ভাসা ইফারেনশিয়া। এবার টোটাল ভাসা ইফারেনশিয়া কতগুলো থাকে? ওই 15 থেকে 20টার মতো। এইবার মানে 2টা শুক্রাশয় মিলে একটাতে ধরে নেয় 7টা 8টা করে থাকে একটা টেস্টিসে।
4 নাম্বার ভাসা ইফারেনশিয়া থেকে শুক্রাণুগুলো কোথায় চলে যায়? এপিডিডাইমিস। এপিডিডাইমিস। তাহলে ভাসা ইফারেনশিয়া 3 নাম্বার, এপিডিডাইমিস কয়টা? 4 নাম্বার। এবার এপিডিডাইমিসের বিভিন্ন অংশ থাকে। একদম উপরের দিকে অংশটাকে বলে কাপুট এপিডিডাইমিস, মাঝখানটাকে বলা হয় কর্পাস এপিডিডাইমিস, আর শেষটাকে কি বলি? কর্ডা এপিডিডাইমিস। কর্ডা মানে হচ্ছে লেজ। তাহলে জাস্ট এপিডিডাইমিস মনে রাখিস তাহলেই হবে। এপিডিডাইমিস কোনটা? এই যে তার নালীর মতো টোটালটাই। এপিডিডাইমিস কটা থাকে? একটাই, মানে একটা শুক্রাশয় একটা। এবং এখান থেকে আমাদের শুক্রাণুগুলো কোথায় চলে যায়? ভাস ডিফারেন্সে, ভাস ডিফারেন্স বা ভাসা ডিফারেন্সিয়াতে চলে যায়। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে শুক্রাণু পরিবহনের পথ। তোকে এটা কিন্তু মনে রাখতে হবে, প্রথমে কোথার থেকে কোথায় যায়। এবার ছবিটা স্পষ্ট ক্লিয়ার ভাবে দেওয়া, তোরা অবশ্যই এই ছবিটা দেখে এটা পড়বি। আমি এই চিহ্নগুলো মুছে দিলাম যাতে তোরা বুঝতে পারিস। বোঝা গেল? আমি এখানে পরপর সিকোয়েন্স করে দিয়েছি, বাকি যেগুলো আমি দাগাইছি এগুলোকে মুছে দিলাম। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে শুক্রাণু পরিবহনের পথ। এইবার আমরা একটা লোবিউলকে কেটে দেখব, মানে এই যে 200টা লোবিউল আছে, তার মধ্যে সেমিনিফেরাস নালিকা আছে, সেটাকে আমরা কেটে দেখব। তাহলে আমরা কি দেখতে পাবো সেটা আমরা দেখব। তার আগে এই প্রস্তুচ্ছেদটাতে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখে নিই। আমাদের এই মানে বীর্য কোথা থেকে তৈরি হয় এবং বীর্যের মধ্যে কি কি উপাদান থাকে সেটা আমরা পড়ি। এবার এই যে বিভিন্ন অংশগুলো আছে তাদের কাজ সম্বন্ধে আমরা পড়ে নিই। তাহলে এটা হচ্ছে বীর্য, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? সিমেন, SEMEN। এবার সিমেনের বেশিরভাগ উপাদানই তৈরি করে হচ্ছে সেমিনাল ভেসিকল। এই যে সেমিনাল ভেসিকল কতটা তৈরি করে? বীর্যের 60% অংশ এই তৈরি করে। এবং এটা কেমন হয়? ক্ষারীয় হয়। ঠিক আছে? এর মধ্যে কি কি উপাদান থাকে? ফ্রুক্টোজ থাকে, স্টারমার্ক। ফ্রুক্টোজ একমাত্র এই সেমিনাল ভেসিকল থেকে উৎপন্ন হয়। ফ্রুক্টোজের কাজ কি? শুক্রাণুকে খাদ্য দেয়, এই যে শুক্রাণুর পুষ্টি যোগাতে সাহায্য করে, পরে দেখ লেখা আছে। এর মধ্যে আরো কি থাকে? প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিনের প্রভাবে জরায়ুর যে পেশিগুলো সেগুলো সংকোচন প্রসারণ হয়, যার ফলে শুক্রাণুটা সুন্দর করে ডিম্বনালী দিয়ে প্রবাহিত হতে পারে। নিষেক কোথায় হয়? অ্যাম্পুলা অঞ্চলে ডিম্বানলীর। ওই যাতে ডিম্বনালীর অ্যাম্পুলা অঞ্চলে যেতে পারে, তাতে কে সাহায্য করে? এই প্রোস্টাগ্ল্যান্ডিন নামক হরমোনটা। এবার কেন আমাদের এই সেমিনাল ভেসিকল থেকে উৎপন্ন তরলটা ক্ষারীয় হয়? কারণ শুক্রাণুগুলো যখন মিলনের সময় কোথায় প্রবেশ করে? ভ্যাজাইনাতে বা যোনিতে। যোনির পরিবেশ থাকে কেমন? অ্যাসিডিক। এবং ওই অ্যাসিডিক পরিবেশ অ্যাকচুয়ালি মানে মেয়েটার যে ভ্যাজাইনা আছে সেটাকে প্রোটেক্ট করতে সাহায্য করে, যাতে জীবাণু বংশ বিস্তার করতে না পারে। কিন্তু যদি শুক্রাণু ওই অ্যাসিডিক পরিবেশে যায়, শুক্রাণু মারা যাবে। তাহলে শুক্রাণুগুলো তো মারা গেলে তো বাচ্চাই হবে না কোনোদিনও। তার জন্যই আমাদের এই সেমিনাল ভেসিকল কেমন থাকে? আমাদের ক্ষারীয় হয়, যাতে পরিবেশটাকে প্রশমিত করতে পারে। তাহলে সেমিনাল ভেসিকল খুব ভালো করে। এইবার কোনো মেয়ে যদি রেপ হয়, সেটা এবার রেপ হয়েছে কিনা সেটার জন্য তো চেক করা হয়। তার জন্য মেয়েটার যোনি থেকে বা ভ্যাজাইনা থেকে এই ফ্রুক্টোজ আছে কিনা সেটা জন্য টেস্ট করা হয়, স্যাম্পল নিয়ে টেস্ট করা হয়। যদি ফ্রুক্টোজ পাওয়া যায় তার মানে মেয়েটা রেপ হয়েছে, যদি না পাওয়া যায় তার মানে মেয়েটা রেপ হয়নি। এটা একটা টেকনিক যে রেপ হয়েছে কিনা জানার জন্য। তো সেমিনাল ভেসিকল কমপ্লিট। এরপর আমরা কি পড়বো? প্রোস্টেট গ্রন্থি। এবার প্রোস্টেট গ্রন্থি থেকে আমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস করিতে, এই যে প্রোস্টেট গ্রন্থি কটা থাকে? একটাই। এখান থেকে এটার মধ্যে কিন্তু সাইট্রিক অ্যাসিড খরিত হয়, সাইট্রিক অ্যাসিড খরিত হয়, যা শুক্রাণুকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে। তাহলে এর কাজ কি? শুক্রাণুকে অ্যাক্টিভেট করতে সাহায্য
করে। ঠিক আছে, এটা হচ্ছে মেন। এবার বাকি কাজ তোদের বই জানি না কোথায় কি আছে না আছে, ইংলিশ মিডিয়ামের বই থেকে এটা আমি তোকে দাগাই দিচ্ছি কোনটা কোনটা পয়েন্ট, দেখবি ভালো করে। দেখ, এই যে এটা একটু স্লাইটলি মিল্কি হয় সিক্রেশনটা, পিএইচ কত থাকে, এটা আবার 6.5। এটা বীর্যের 25% ভলিউম তৈরি করে, তাহলে 60% হচ্ছে সেমিনিফেরাস নালিকা, 20 সেমিনাল ভেসিকল, আর 25% কে তৈরি করে, প্রোস্টেট গ্রন্থি। প্রোস্টেট গ্রন্থির মধ্যে কি থাকে, এই যে সাইট্রিক অ্যাসিড, যা শুক্রাণুর নিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে, এবং বিভিন্ন ধরনের উৎসেচক থাকে, এগুলোর প্রয়োজন নেই। এবং এই সাইট্রিক অ্যাসিড কি করে, এই যে দেখ, ইট অ্যাক্টিভেটস স্পার্মাটোজোয়া টু সুইম। এটা শুক্রাণুকে নারিশমেন্টও দেয়, প্লাস খাবার দেয় জন্য শুক্রাণুগুলো এবার সুইম করতে শুরু করে, যাতে তারা নিষেক করতে পারে। তাহলে দেখ, এখান থেকে সেমিনাল ভেসিকেল হয়ে গেল, শুক্রনালী হয়ে গেল, প্রোস্টেট গ্রন্থি হয়ে গেল, এবার পড়বো আমরা বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি। এখান থেকে মেইনলি মিউকাস খরিত হয়, মিউকাস খরিত হয়, যার ফলে মিলনের সময় ঘর্ষণটা কম হয়। এটা হচ্ছে মেন। এইবার তোরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে হয়তো পড়েছিস তুলে নেওয়া পদ্ধতি, ওখানে ছিল না যে বীর্য বের হওয়ার আগে যদি যোনি থেকে পেনিসটা তুলে নেওয়া যায়, তাহলে তো সিমেন্টটা মানে বীর্যটা মেয়েটার ভ্যাজাইনাতে পড়লো না, তার মানে বাচ্চা হবে না। এটা কিন্তু ভুল ধারণা। এই মিউকাসের মধ্যে, এই যে বাল্বো ইউরেথ্রাল গ্রন্থির মধ্যে যে মিউকাস খরিত হয়, তার মধ্যে কিন্তু শুক্রাণু থাকতে পারে। তার মানে জরুরি না যে বীর্যের মধ্যেই কেবলমাত্র শুক্রাণু থাকলে তাই তুলে নেওয়া পদ্ধতি ইজ নট সেফ। এটা কোথায় লেখা আছে, এই যে আমি অ্যাড তো করলাম রে, দাঁড়া আমি দেখি, এটা মানে নিচে চলে গেছে। এই যে সায়নদীপের এখন সময় হচ্ছে, ইন্টারেস্টিং পড়াগুলো পড়ানো। এ দেখ কি লেখা আছে, দ্য সিক্রেশন অফ বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ডস ক্যারি সাম স্পার্মস রিলিজড বিফোর ইজাকুলেশন। মানে বীর্য আসার আগেই কি হয়, এইগুলো যে মিউকাসটা থাকে তার মধ্যে শুক্রাণু থাকে, তার জন্য এই যে তুলে নেওয়া পদ্ধতি ইজ নট সেফ। ক্লিয়ার? তাহলে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড আমাদের হয়ে গেল, তাহলে কাউপার গ্রন্থি বা বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি হয়ে গেল। তাহলে দেখ, এই জননতন্ত্রের এই পার্টটা আমাদের গেল। এইবার আমরা কি পড়বো, পেনিস নিয়ে একটু জাস্ট। পেনিসের সামনের দিকের অংশটাকে আমরা বলি গ্ল্যান্ডস পেনিস, এবার পেনিসের দুই পাশের অংশকে আমরা বলি কর্পোরা ক্যাভার্নোসা, আর মাঝখানটাকে কি বলি, কর্পাস স্পঞ্জিওসাম। এবার পেনিসের মধ্যে কোনো রকম হাড় বা কিছু থাকে না, অনলি মাসেল। এবং পেনিস কখন সোজা হবে এবং কখন পেনিস সোজা হবে না, সেটা ডিপেন্ড করে একটা গ্যাসের উপর, সেটাকে বলি নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইডের প্রভাবে এই যে পেনিসের মধ্যে যে রক্তবাহগুলো, সেগুলোর মধ্যে রক্ত দিয়ে ভর্তি যদি হয়, তাহলে আমাদের পেনিসটা সোজা হবে, এটা ইরেক্ট হবে। আর যদি নাইট্রিক অক্সাইড তৈরি না হয়, তাহলে কি হবে, রক্তবাহ রক্ত চলাচল মানে ওই জায়গাটার রক্ত সঞ্চারণ কম হবে এবং পেনিসটা যে সোজা হবে না। বিভিন্ন ধরনের যে ওই যে ট্যাবলেটগুলো পাওয়া যায়, এই যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়, ওই ট্যাবলেটগুলো অ্যাকচুয়ালি পেনিসের মধ্যে রক্ত সঞ্চারণটা বাড়িয়ে দেয়, যার ফলে পেনিসটা সোজা হয়। এটাই হচ্ছে মেন কথা। বইয়ে আছে, আমি দেখাই দেবো কোথায় আছে। এবার চলো আমরা পড়ি হচ্ছে এই যে শুক্রাশয়ের প্রস্তুচ্ছেদটা আমরা পড়ে নিই একবার। দাঁড়া এক সেকেন্ড, আমি এটাকে অন্য কোথাও নিয়ে আসি, অন্য একটা পেজে। দেখতে থাকি। এবার বাকি আমরা পড়বো কি, এবার আমরা পড়বো কিভাবে শুক্রাশয়ের প্রস্তুচ্ছেদটা আমরা দেখবো। সেকেন্ড দ্বারা আসো মোনা, তুমি তাড়াতাড়ি। তাহলে আমরা একটু আগে দেখলাম টেস্টিকুলার লোবিউল কতগুলো থাকে, প্রায় 200টার মতো, এবং প্রত্যেকটা
একটা লোবিউলের মধ্যে কি থাকে, আমাদের 2 থেকে 3টা করে সেমিনিফেরাস টিবিউল থাকে। তাহলে এই মনে কর একটা লোবিউল রেড কালারের দিলাম, এটার মধ্যে সেমিনিফেরাস টিবিউলের আমরা ছবি আঁকবো। তাহলে একটা লোবিউলের মধ্যে আমাদের আর একটু বড় করে আঁকি। একটা লোবিউলের মধ্যে আমাদের কয়টা করে সেমিনিফেরাস টিবিউল থাকে? 2টা থেকে 3টা। এই যে দেখ, আমি একটা সেমিনিফেরাস টিবিউল, 2টা সেমিনিফেরাস টিবিউল, এই 3 নাম্বার আঁকলাম। ঠিক আছে, এবার সেমিনিফেরাস টিবিউলের যদি আমরা প্রস্থচ্ছেদ দেখি, সেমিনিফেরাস টিবিউলের ভিতরে থাকে আমাদেরকে, এর ভিতরে থাকে এরকম করে কিছু বড় বড় কোষ, যেগুলোকে আমরা বলি কি, সার্টোলি কোষ। সার্টোলি কোষ। এই সার্টোলি কোষগুলো নার্স কোষ হিসেবে কাজ করে। এদের কাজ কি? এদের কাজ শুক্রাণুকে পুষ্টি যোগানো। আরো অন্যান্য কাজ আছে, করব। শুক্রাণুকে পুষ্টি যোগানো গেল। এই সার্টোলি কোষ ছাড়াও সেমিনিফেরাস টিবিউলগুলোর মাঝখানে কিছু কোষ থাকে, এগুলোকে আমরা কি বলি? লেডিক সেল বা লেডিক কোষ। লেডিক সেল এর কাজ টেস্টোস্টেরন ক্ষরণ করা। টেস্টোস্টেরন ক্ষরণ করা। এবার আমাদের এই সেমিনিফেরাস নালিকাগুলোর চারিদিকে এরকম করে থাকে জনন মাতৃকোষ, যেখান থেকে শুক্রাণু তৈরি হয়। এবার কতগুলো থাকে? অনেকগুলো। আমি এখানে 2টাই আঁকলাম, 2টা স্তরই আঁকলাম। তাহলে এইগুলো হচ্ছে জার্ম সেল, যেগুলোকে আমরা কি বলি শুক্রাণুর ক্ষেত্রে স্পারমাটোগোনিয়া বা স্পারমাটোগোনিয়াম। এই কোষগুলো থেকেই শুক্রাণু তৈরি হয়। কিভাবে তৈরি হয় আমরা দেখব। তাহলে নিশ্চয়ই, তাহলে একটা লোবিউলের ভেতর কি কি অংশ থাকে আমরা দেখলাম। একটা লোবিউলের ভেতর 3টা সেমিনিফেরাস টিবিউল থাকে, একটা থেকে 3টা, আমরা 3টা আঁকছি। তার মধ্যে থাকে কে? সার্টোলি কোষ, যাকে নার্স কোষ হিসেবে কাজ করে। লেডিক সেল আমরা পড়লাম, সেমিনিফেরাস টিবিউলগুলোর মাঝখানে থাকে লেডিক সেল, যা টেস্টোস্টেরন ক্ষরণ করে। আর এটা হচ্ছে আমাদের সেমিনিফেরাস টিবিউলের লুমেন। লুমেন মানে হচ্ছে গহ্বর। এই ভিতরটা কিন্তু ফাঁপা থাকে। ঠিক আছে, এইবার আমরা স্পারমাটোজেনেসিস পড়বো, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখো এবার স্পারমাটোজেনেসিস। ভাই তুই পরের পেজে চলে যেত। চলো, চলে গেছে। এখানে আমরা পড়বো স্পারমাটোজেনেসিস। একটু সাইডে লিখি, তাহলে এখানে আমি কিছু লিখতে পারবো। স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস কি? স্পারমাটোগোনিয়া থেকে স্পার্ম বা স্পারমাটোজোয়া সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকেই আমরা কি বলি? স্পারমাটোজেনেসিস। এইবার তাহলে কোথায় হয়? সেমিনিফেরাস টিবিউলের ভেতরে। বিভিন্ন দশা থাকে, এবার ধাপ থেকে সেগুলো নিয়ে পড়ব। সবার প্রথমে আমাদের এই স্পারমাটোগোনিয়া গুলো মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় তারা তাদের সংখ্যা বৃদ্ধি করে। তাহলে মাইটোসিস দ্বারা সংখ্যা বৃদ্ধি। এবার এই যে তারা তাদের সংখ্যা বৃদ্ধি করছে, এই দশাটার নাম হচ্ছে বিভাজন দশা। বিভাজন দশা।
বোঝা গেল? এইবার স্পার্মাটোগোনিয়া আমাদের ডিফারেন্ট টাইপের হয়। আমি কিছুকে লাল করে দিচ্ছি আর কিছুকে সাদা রাখছি। তাহলে এটা মনে কর লাল আর কিছুকে সাদা। এইবার যে সমস্ত স্পার্মাটোগোনিয়া, একটাকে বলা হয় টাইপ এ স্পার্মাটোগোনিয়া আর লালটাকে আমি কি লিখবো? টাইপ বি স্পার্মাটোগোনিয়া। তাহলে এটাকে আমি একটু অন্য কালি দিয়ে লিখি, টাইপ বি স্পার্মাটোগোনিয়া। কোনটা? লালটা। টাইপে এবার টাইপ এটার তাহলে কাজ কি? টাইপ এটা রিজার্ভ হিসেবে কাজ করে, RESERVE। এটা রিজার্ভ থাকে, পরবর্তীতে এগুলো থেকে শুক্রাণু তৈরি হয়। কিন্তু বেশি মানে শুক্রাণু তৈরি হয় কোথা থেকে? টাইপ বি থেকে। যখন প্রয়োজন হবে এই টাইপ এটা আবার টাইপ বি তে পরিণত হতে পারে, যেখান থেকে আবার শুক্রাণু তৈরি হতে পারে। তাহলে টাইপ বি স্পার্মাটোগোনিয়া গুলো থেকে শুক্রাণু তৈরি হয়। এবার শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়াটা কখন হয়? বয়ঃসন্ধিকালে, তাই না? বয়ঃসন্ধিকালে FSH LH হরমোনের প্রভাবে আমাদের কি তৈরি হয়? শুক্রাণু তৈরি হওয়া শুরু হয়। এবার এই যে টাইপ বি স্পার্মাটোগোনিয়া গুলো খাদ্যবস্তু সঞ্চয় করে তারা আকারে বড় হয়ে যায়। এটাকে আমরা বলি প্রাইমারি স্পার্মাটোসাইট। কেমন হয়? ডিপ্লয়েড। তাহলে স্পার্মাটোগোনিয়া কেমন হবে? ডিপ্লয়েড। জাস্ট খাদ্যবস্তু সঞ্চয় করে আকারে কি হয়ে গেল? বড় হয়ে গেল। এই ধাপটাকে বলা হয় বৃদ্ধি দশা। এরপরে দেখব এই প্রাইমারি স্পার্মাটোসাইট গুলো আমাদের মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়েছে। মিওসিস দুইটা ধাপে বিভক্ত, মিওসিস 1 আর মিওসিস 2। এই মিওসিস 1 হলো, এগুলোকে আমরা কি বলবো? সেকেন্ডারি স্পার্মাটোসাইট। কেমন হয়? হ্যাপ্লয়েড। ভালো করে, মিওসিসের ফলে কি হ্যাপ্লয়েড হয়? তাহলে দুইটা। এই সেকেন্ডারি স্পার্মাটোসাইট গুলো আবার বিভাজিত হয়ে আমাদের তৈরি করে 4টা কোষ, যাদেরকে আমরা বলি স্পার্মাটিড। কেমন হয়? হ্যাপ্লয়েড। গেল। অত পুরা ঘুম পাচ্ছে রে, সেই কখন সকালে উঠছি। তারপরে তাহলে এই প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটিড, এই প্রক্রিয়াটাকে বলা হয় পরিণতি দশা বা ম্যাচুরেশন ফেজ মানে দশা। পরীক্ষা আসতে পারে কোন দশায় মিওসিস হয়? ম্যাচুরেশন দশা বা পরিণতি দশায়। স্পার্মাটিড তৈরি হলো। এইবার আমরা দেখব যে স্পার্মাটিড থেকে কি তৈরি হয়। এই স্পার্মাটিড থেকে আমাদের তৈরি হয় একটা করে স্পার্ম। তাহলে টোটাল কয়টা তৈরি হবে? 4টা। এইগুলোকে আমরা বলি স্পার্ম বা স্পার্মাটোজোয়া। এখান থেকে একটা কোশ্চেন এইবার দিবে। এইবার এই স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। কালিটা একটু চেঞ্জ করে নিই, কি বলবো? স্পার্মিওজেনেসিস। এবং এর আরেকটা নাম আছে স্পার্মাটোটেলিওসিস। খুব সাবধানে, এই স্পার্মাটোটেলিওসিস আর স্পার্মিওজেনেসিস কিন্তু একই জিনিস। এবার তাহলে টোটাল প্রক্রিয়াটার নাম হচ্ছে স্পার্মাটোজেনেসিস, আর লাস্ট ধাপটার নাম কি? স্পার্মিওজেনেসিস।
তাহলে আমাদের শুক্রাণু তৈরি হয়ে গেল। এইবার শুক্রাণুগুলো তৈরি হলো মানেই এই না যে শুক্রাণুগুলো কাজ করা শুরু করে দিল। এইবার কি হয়, দাঁড়া আমি এটা একটু এই নিচে নিয়ে আসি। কোথায় গেল? এবার এই শুক্রাণুগুলো তাহলে তৈরি হয়ে আমাদের কোথায় আসে? এই লুমেনে আসে। তারা কি হয় বলতো, তারা এই সার্টরি কোষগুলোর সঙ্গে এরকম করে কিন্তু যুক্ত হয়ে থাকে, তাদের মাথাগুলো, এবং এখান থেকে তারা পুষ্টি নেয়। তাহলে পুষ্টি নিচ্ছে, এবং যখন পুষ্টি নেওয়ার পর পরিণত হয়ে যায় তখন তারা লুমেনের মধ্যে চলে আসে। বোঝা গেল? তাহলে সার্টরি কোষের কাজ কি? নার্স কোষ হিসেবে কাজ করা। তাহলে নিচে আমি আরেকবার একটা জিনিস লিখে দিই। তাহলে এটা যদি সার্টরি কোষ হয় তার সঙ্গে লেগে আছে, এবার পুষ্টি নিল, যখন পরিণত হয়ে যায় তখন এই সার্টরি কোষ থেকে শুক্রাণুটা বেরিয়ে যায়। এই ঘটনাটাকেই বলা হয় স্পার্মিয়েশন। স্পার্মিয়েশন স্পার্মিয়েশন মানে সার্টরি কোষ থেকে শুক্রাণু বেরিয়ে যাওয়া। ক্লিয়ার? কোনো সমস্যা আছে কারো? যদি এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা থাকে মাইক অন কর, বল। এনিওয়ান? আর কোনো সমস্যা বলে দিন। নাই, বেশ ভালো কথা। এইবার তাহলে শুক্রাণু তৈরি হয়ে গেল। এটা হচ্ছে একটা ম্যাচুর শুক্রাণুর ছবি। তোকে তো শুক্রাণুর ছবি করতেই হবে। এবার শুক্রাণু একদম সামনের দিকে থাকে অ্যাক্রোজোম। এই হচ্ছে অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোম কোথা থেকে তৈরি হয়? গলজি বডি থেকে। গলজি বডি থেকে কি তৈরি হয়? অ্যাক্রোজোম তৈরি হয়। এবার তাহলে অ্যাক্রোজোমের মধ্যে কি থাকে? অ্যাক্রোজোমের মধ্যে বিভিন্ন উৎসেচক থাকে, যেমন কিছু ইম্পর্টেন্ট উৎসেচক: হায়ালুরোনিডেজ, হায়ালুরোনিডেজ, তারপরে জোনালাইসিন, তারপর হচ্ছে তোমার এইটুকু মনে রাখলেই হয়ে যাবে। করোনা পেনিট্রেটিং এনজাইম এগুলো আছে। তুই শুধু হায়ালুরোনিডেজটাকে ভালো করে মনে রাখিস, যখন নিষেধ পড়াবো সেদিন তোর কাজে লাগবে এগুলো। গেল? তারপর কে থাকে? আমাদের শুক্রাণুর মাথাটা। এই যে দেখ, এটা হচ্ছে শুক্রাণুর হেড। তাহলে এটা হেডের মধ্যে কে থাকে? এটা হচ্ছে শুক্রাণুর নিউক্লিয়াসটা। এবার আমি আগেও বলেছিলাম তোদের, শুক্রাণুর নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ থাকে তার মধ্যে হিস্টোনের পরিবর্তে কি থাকে? প্রোটামিন থাকে। এইবার হেডের পরে থাকে আমাদের নেক অঞ্চল। এই দেখ, নেক। এবার নেক অঞ্চলের ক্যারেক্টার আছে, এখানে দুটা সেন্ট্রিওল পাওয়া যায়। একটাকে বলা হয় প্রক্সিমাল সেন্ট্রিওল, এই দেখো মাঝখানে আছে, আমি রেড করে দিলাম। তাহলে এটা হচ্ছে কি? প্রক্সিমাল সেন্ট্রিওল। এর কাজ কি? এর কাজ আমরা পড়ব, এখন এটা হয়তো বুঝবি না। ফার্স্ট ক্লিভেজে জাইগোট ডেভেলপমেন্টেড হওয়ার পর যে প্রথম কোষ বিভাজনটা হয় ওটাকে বলা হয় ক্লিভেজ। তো প্রথম বিভাজনে কে সাহায্য করে? এই প্রক্সিমাল সেন্ট্রিওল সাহায্য করে। ফার্স্ট ক্লিভেজ, CLEAVAGE, ফার্স্ট ক্লিভেজে সাহায্য করে। তাহলে কোনটার কথা বলছি? ডিম্বাণু শুক্রাণুর মিলনের ফলে কি তৈরি হয়? জাইগোট। এই জাইগোটটা যে ভাগ হবে, প্রথমবার ভাগকে সাহায্য করে প্রক্সিমাল সেন্ট্রিওল। বা ডিস্টাল সেন্ট্রিওল, এই ডিস্টাল সেন্ট্রিওল কোথায় থাকে? এই যে তারপরে। এবং ডিস্টাল সেন্ট্রিওল থেকে তৈরি হয় আমাদের একটা বিশেষ স্ট্রাকচার, ওটাকে বলে অ্যাক্সোনিম। এই দেখতে পাচ্ছি সবুজ রঙের আমি আঁকলাম, এটা হচ্ছে অ্যাক্সোনিম, যা একদম শেষ প্রান্ত পর্যন্ত থাকে। এবার এই অ্যাক্সোনিমটা যদি ছবি আঁকিস এরকম দেখতে হয়।
এরকম গোল। এর মধ্যে আমাদের কিছু মাইক্রোটিবিউল থাকে, যা শুক্রাণুর ওই যে লেজটা যে যখন সুইম করার সময় শুক্রাণু লেজটা কি নড়ে, নড়াতে সাহায্য করে এরা। এইবার এখানে এই যে বাইরের দিকে দেখতে পাচ্ছিস এগুলোকে বলে ডাবলেট। দুইটা আছে, দেখ দুইটাকে একসঙ্গে আমরা কি বলবো? ডাবলেট। কয়টা এরকম ডাবলেট আছে রে? 9টা। আর ভিতরের দিকে দেখ দুইটা আবার আছে, এগুলোকে বলে সিংলেট, একা একা আছে। তাহলে অ্যারেঞ্জমেন্টটা কেমন? 9+2। তা পরীক্ষায় আসতে পারে যে এক্সোনিম কোনটা? এই যে মাইক্রোটিবিউলটাকেই টোটালটাকেই বলছে এক্সোনিম। কি বলছে? এক্সোনিম। এই এক্সোনিম স্ট্রাকচারের মধ্যে মাইক্রোটিবিউল এর অ্যারেঞ্জমেন্টটা কেমন? 9+2। মানে ডাবলেট থাকবে বাইরের দিকে 9টা, সিংলেট থাকবে মাঝখানে 2টা। ক্লিয়ার? এইবার তাহলে নেকের ক্যারেক্টার, তাহলে এক্সোনিমটা কোথা থেকে সৃষ্টি হয়? ডিস্টাল টিবিউল থেকে। তাহলে ডিস্টাল টিবিউল থেকেই এক্সোনিম সৃষ্টি হয়। এইবার আমরা পড়ব মিডিল পিস। তাহলে নেকের পরে আমাদের এই স্ট্রাকচারটাকে কি বলবো? মিডিল পিস। এই যে লেখা আছে এখানে, মিডিল পিসের মধ্যে আমাদের থাকে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া শুক্রাণুর যখন গমন করে শুক্রাণুকে প্রচুর পরিমাণে শক্তি প্রোভাইড করে। তারপরেও আরেকটা সেন্ট্রিওল থাকে, ওটাকে বলে রিং সেন্ট্রিওল। এই যে দেখ আমি দেখালাম, রিং সেন্ট্রিওলের কোনো কাজ আজ পর্যন্ত জানা যায়নি। ক্লিয়ার? আর তাহলে মিডিল পিসের পরে টোটাল অংশটাকে আমরা কি বলবো? লেজ বা টেইল। ক্লিয়ার? এবার টেইলের যতদূর পর্যন্ত কোষপর্দা থাকে তাকে টেইল বলবো, আর লাস্ট অংশটাকে যেখানে কোষপর্দা থাকে না, শুধুমাত্র এক্সোনিমটা থাকে, আমরা কি বলবো? এন্ড পিস। তাহলে এটা হচ্ছে শুক্রাণুর গঠন। সবার প্রথমে অ্যাক্রোজোম, যেটা গলজি থেকে তৈরি হয়। অ্যাক্রোজোমের মধ্যে বিভিন্ন উৎসেচক থাকে, হাইলুরোনিডেজ, করোনা পেনিট্রেটিং এনজাইম, জোনালাইসিন। তারপর থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে। তারপর থাকে নেক, নেকের মধ্যে 2টা সেন্ট্রিওল থাকে। প্রক্সিমাল সেন্ট্রিওল প্রথম ক্লিভেজে সাহায্য করে, ডিস্টাল সেন্ট্রিওল আমাদের এক্সোনিম তৈরিতে সাহায্য করে। এক্সোনিম স্ট্রাকচারটা কেমন? 9+2। তারপর থাকে মাইটোকন্ড্রিয়া, এবং মাইটোকন্ড্রিয়াগুলো স্পাইরালি থাকে, পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, যা শুক্রাণুকে শক্তি যোগায়। তারপর থাকে রিং সেন্ট্রিওল, রিং সেন্ট্রিওলের কোনো কাজ আজ পর্যন্ত জানা যায়নি। তারপর থাকে লেজ, তারপর থাকে এনপিস। এটা হচ্ছে শুক্রাণুর গঠন। এটুকু করতেই হবে তোকে। এইবার শুক্রাণু গেল, আরেকটা জন্য কি দেখাতে চাইলাম? ও, হরমোনাল রেগুলেশন। দেখো এবার কিভাবে হরমোনাল রেগুলেশনটা হয় সেটা দেখো। তাহলে হরমোনাল রেগুলেশন নিয়ে আমরা পড়ব, ছেলেদের কিভাবে নিয়ন্ত্রিত হয়। তো সবার প্রথমে হাইপোথ্যালামাস থেকে তৈরি হয় একটা হরমোন, ওটাকে বলি আমরা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন বা জিএনআরএইচ। এই জিএনআরএইচটা কোথায় গিয়ে কাজ করে? অগ্র পিটুইটারিতে গিয়ে কাজ করে, এবং অগ্র পিটুইটারি থেকে 2টা হরমোন বের করতে বলে। একটা নাম হচ্ছে আমাদের এফএসএইচ, আর একটা নাম হচ্ছে এলএইচ। এইবার এই এলএইচ গিয়ে কোথায় কাজ করবে? লেডিক সেল। আমরা পড়লাম লেডিক সেলের মধ্যে গিয়ে পড়বে। আর এফএসএইচ গিয়ে কোথায় পড়বে? সার্টোলি সেলের মধ্যে গিয়ে পড়বে। এবার চলো বের হয়ে যাও। লেডিক সেল থেকে তৈরি হয় টেস্টোস্টেরন, যা যা বিভিন্ন যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে।
সার্টোলি কোষ থেকে কি কি বের হয়? 1 নাম্বার, এ হচ্ছে আমাদের শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে। তার মানে স্পারমাটোজেনেসিস এ সাহায্য করে। মানে স্পারমাটোজেনেসিস হওয়ার জন্য যে সমস্ত উৎসেচক লাগবে, কোষ বিভাজনে এরা সাহায্য করে, এই সার্টোলি কোষগুলো। তারপরে এবার এই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটাকে আবার পজিটিভ সিগন্যাল কে দেয়? টেস্টোস্টেরন। তাহলে এটা কি দিবে? পজিটিভ সিগন্যাল দিবে। এবার স্পারমাটোজেনেসিসের জন্য টেস্টোস্টেরন দরকার কোথায়? সেমিনিফেরাস টিবিউলের ভেতরে। এবার এই যে সার্টোলি কোষগুলো আছে একটা বিশেষ প্রোটিন ক্ষরণ করে। মনে করো এই প্রোটিনগুলো দিলাম আমি এরকম করে গোল গোল করে 2টা। এই প্রোটিনগুলোর নাম হচ্ছে এবিপি। এবিপি, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। অ্যান্ড্রোজেন মানে টেস্টোস্টেরনের কথা বলা হচ্ছে। এবার টেস্টোস্টেরন তো একটা স্টেরয়েড জাতীয় হরমোন। মনে করো এখানে টেস্টোস্টেরন তৈরি হয়েছে, এটা সহজেই ভেতরে প্রবেশ করতে পারে। এবং অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনগুলো কি করে বলতো? টেস্টোস্টেরনগুলোকে সেমিনিফেরাস টিবিউলের ভেতরে ধরে রাখে, যাতে স্পারমাটোজেনেসিসটা তাড়াতাড়ি হয়। বোঝা গেল? এইবার সার্টোলিক সেল থেকে আরেকটা হরমোন খরিত হয়, ওটাকে আমরা বলি ইনহিবিন। এ হচ্ছে আমাদের অগ্রপিটুইটারি আর হাইপোথ্যালামাস, এটাতে নেগেটিভ সিগন্যাল দেয় যাতে এফএসএইচ ক্ষরণ, জিএনআরএইচ ক্ষরণ কমে যায়। ক্লিয়ার? এইটুকু জিনিস পড়তে হবে। এবার পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসে? এখানে মনে কর এলএইচ এর জায়গায় দিয়ে দিল এ, মনে কর এফএসএইচ এর জায়গায় দিয়ে দিল বি। তোকে বের করতে হবে যে এই এটা কি, বিটা কি। বুঝলি? এরকম করে পরীক্ষার কোশ্চেন দিবে। আগের বার মনে হয় এখান থেকে কোশ্চেন আসছে, একবার কোশ্চেনটা দেখে নিস। তাহলে এই ছিল তোমাদের কিভাবে আমাদের হরমোনাল রেগুলেশনটা হয়। ক্লিয়ার? এবার বই আসো, বই দেখাও কি কি পড়বে। আরো কোনো সমস্যা থাকলে বলে ফেল রে। ছেলের পাঠটা দেখ শেষ। এবার কাল থেকে পড়া শুরু করবি এবং কি কি পড়বি। এই মুহূর্তে আমি জানি যে তোদের অবস্থা খারাপ হয়ে আছে, বেশি কিছু দাগাই দিব না। জননতন্ত্র এখান থেকে এই যে 7টার বই, এই বয়ঃসন্ধি সম্বন্ধে একটু রিডিং করে দেখবি, অনলি রিডিং। এবার ছেলে মেয়ের বৈশিষ্ট্যগুলো সবাই জানে, পড়ার প্রয়োজন নেই। এবার এই ছকটা দেখবি এবং অবশ্যই এই ছবিটা দেখবি, ছবি আর ছক। এবার কাজ করবি অবশ্যই। কি করবি? আমাদের তো সিকোয়েন্স দেখাই দিলাম কিভাবে শুক্রাণুগুলো যায়। তো সবার প্রথমে এই যে এই জায়গাটা একটু দেখবি, শুক্রাশয়ের আবরণীর নাম টিউনিকা ভ্যাজাইনালিস, অ্যালবুজিনিয়া, টিউনিকা ভাস্কুলোসা। অনেকগুলো প্রকোষ্ঠে ভাগ করা থাকে, প্রায় 200টার মতো, যার ভিতরে কতগুলো সেমিনিফেরাস, তাহলে প্রকোষ্ঠ কতগুলো থাকে? 200টার মতো। তার মধ্যে প্রত্যেকটা প্রকোষ্ঠে 1 থেকে 3টা করে কি থাকে? সেমিনিফেরাস টিবিউল থাকে। তাহলে সেমিনিফেরাস টিবিউলের শুক্রাণু প্রথম তৈরি হয় 1 নাম্বার, তারপর যায় কোথায়? রেটিটেস্টিসে। 3 নাম্বার ভাসা ডিফারেন্সিয়া, তারপর এপিডিডাইমিস, তারপর চলে যায় কোথায়? শুক্রা নালীতে। তাহলে এপিডিডাইমিসের পর এখানে আর মনে হয় দেওয়া নেই। তাহলে এখানে লিখে রাখ 5 নাম্বার দিয়ে শুক্রানালী বা ভাস ডিফারেন্স গেল। এরপরে আমরা পড়ব এই ছবিগুলো একটু দেখবি, যেখানেই লেখা আছে সেমিনিফেরাস নালিকা 1 নাম্বার, রেটিটেস্টিস 2 নাম্বার, এপিডিডাইমিস 3 নাম্বার। এখানে ভাষা ডিফারেন্সিয়া দেওয়া নেই, দাঁড়া, এখানে এইগুলাকে দাগ দিয়ে নিব। ভাষা ডিফারেন্সিয়া, এটাকে দিবি 3 নাম্বার।
এপিডিডাইমিস 4 নাম্বার, শুক্রাণালী 5 নাম্বার। এবার ক্রিপ্টোকিটিজম ভালো করে তাহলে এখানে লিখে রাখবি অ্যাজোস্পার্মিয়া, মানে কোনো রকম শুক্রাণু উৎপাদন হয় না ক্রিপ্টোকিটিজমের ফলে। তারপরে এগুলো একটাও প্রয়োজন নাই পড়ার, এই যে এগুলো আছে এগুলো একটাও প্রয়োজন নেই, করবি না। তারপর টেস্টোস্টেরনের কাজ কি এগুলো সবাই জানে, একবার রিডিং দেখে নিস। রিডিং এবার শুক্রাথলি, এগুলা আবার মানে আমি বলবো জাস্ট নাম মনে রাখ, স্ক্রোটাম, শেষ গল্প, এগুলা কোনো দরকার নেই। আর শুক্রাথলি এগুলো নিচে আসে কেন, কারণ এই যে টেম্পারেচার যাতে কম হয়ে যায়, তাহলে এই জায়গাটা একটু দেখবি। এরপর বিভিন্ন অংশগুলোর নাম, এই যে জাস্ট নামগুলা, হ্যাঁ, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স। এবার এটা ভালো করে সেমিনাল ভেসিকল ভালো করে করতে হবে তোকে। এটার মধ্যে কি থাকে এটা লেখাই নেই এখানে, পরে লেখা আছে, আমি দেখাচ্ছি। তাহলে এখানে শুধু নামগুলা, এই যে প্রোস্টেট গ্রন্থি এখানেও লেখা নাই, এই যে এগুলো শুধু নামগুলা এখান থেকে পড়, অনলি নেম। নেম কাউপার গ্রন্থি কাজটা এখান থেকে পড়বি। এটা কি করে, মিউকাস গঠন করে এবং জনন নালীকে পিচ্ছিল রাখতে সাহায্য করে। এবার শিশ্ন জাস্ট নেম মনে রাখবি, আর কিছু প্রয়োজন নেই। আর এই যে কর্পোরা ক্যাভার্নোসা থাকে 2টা, আর কর্পোরা স্পঞ্জিয়াম, কোথায় গেল, এই যে কর্পাস স্পঞ্জিওসাম থাকে 1টা। এইবার মূত্র জননালী বা ইউরেথ্রা, এটা জাস্ট এইটুকু পড়বি। বাট এটা একটু দেখবি, হ্যাঁ, ব্লাড টেস্টিস ব্যারিয়ার জিনিসটা কি, দেখ এই যদি আমাদের সেমিনিফেরাস টিবিউলটাকে আঁকিস, এরকম করে সার্টুলি কোষ আছে, আর কি হয়, জার্ম কোষগুলো যে থাকে সেগুলো কি হয়, এরকম করে একদম ঘিরে রাখে না টোটাল জায়গাটাকে, মাঝখানে কোনো গ্যাপই থাকে না, মাঝখানে কোনো গ্যাপ নেই, যার ফলে কোনো রক্ত এই স্তরটাকে পার করে আসতে পারে না। এটা কি বলা হয়, ব্লাড টেস্টিস ব্যারিয়ার। যদি রক্ত আসতো তাহলে সব শুক্রাণু টক্রাণু ধুয়ে বের হয়ে যেত কোথায়, আর এই যে দেখ কাজ করতিস। তারপর করবি হচ্ছে এই যে এখানেই আছে তোর সার্টুলিক সেমিনাল তরল, এই যে বীর্য, বীর্য কেমন হয়, ক্ষারীয়। তারপর হচ্ছে এই যে এই জায়গাটা ভালো করে, বীর্যের বেশিরভাগ উপাদানকে তৈরি করে সেমিনাল তরল, মানে সেমিনিফেরাস সেমিনাল ভেসিকেল তৈরি করে। সেমিনিফেরাস নালী তরলের মধ্যে কি থাকে, ফ্রুক্টোজ থাকে যা পুষ্টি যোগায়। এছাড়া কে থাকে, প্রোস্টাগ্ল্যান্ডিন, ওখানে দেখবি লেখা আছে পিপিটির মধ্যে। বাকি অংশ কোথা থেকে আসে, প্রোস্টেট থাকে, প্রোস্টেটের মধ্যে কি থাকে, সাইট্রিক অ্যাসিড, যা শুক্রাণুকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে। আমি কিন্তু বলেছিলাম এই যে শুক্রাণুর অ্যাক্টিভেশনে সাহায্য করে। আর এই যে এটা ধর্ষণের পর যদি যোনিতে ফ্রুক্টোজ দেখা যায় তার মানে রেপ হয়েছে, এটা পড়বি। তাহলে এই বীর্য সম্বন্ধে কোথা থেকে পড়বি, আমার যে পিপিটিটা দিব ওটা থেকে পড়বি, পিপিটি এখানে ভালো নেই। তারপরে পড়বি এই যে এটা অবশ্যই দেখবি, এই ছকটা আমি দেখালাম ছকটা। তারপরে এগুলো একটাও পড়বি না, এটা পড়বি ক্রিপ্টোকিটিজম। আর এই যে বিনাইন প্রোস্টেট হাইপারট্রফি, এগুলো প্রয়োজন নাই এখন, এগুলো আসবেও না, প্রয়োজন নাই, আসবেও না, প্রয়োজন নাই। এটা পড়ি এডি এএম, কি বলছে, যদি ছেলেদের টেস্টোস্টেরনের পরিমাণ কমে যায় তাহলে কি হবে, যৌন ক্ষমতা কমে যায়, ওটাকে আমরা কি বলছি, এডি এএম। তারপরে অ্যান্ড্রোজেন না টেস্টোস্টেরনের পরিমাণ কমে যাবে। তারপর এইগুলো দরকার নাই, শুধু এই হার্নিয়াটা পড়বি, আমি দেখাচ্ছি তোকে হার্নিয়াটা। কখনো কখনো এই দেখাচ্ছি,
দেখ, খাদ্যনালীটা শুক্রাশয়ের মধ্যে চলে আসে। এই ছবিটার দিকে তাকা। এটা খাদ্যনালীটা অনেক সময় কোথায় চলে আসে? শুক্রাশয়ের মধ্যে। তার ফলে শুক্রাশয়টা কি হয় বলতো? ফুলে যায়। এটাকেই আমরা বলি হার্নিয়া। তাহলে হার্নিয়া কি এটা দেখবি একবার। তারপর এই যে আহ, শিশ্ন মানে পেনিস কখন সোজা হয়, কে সাহায্য করে এতে? এই যে নাইট্রিক অক্সাইড। এটা থাকার ফলে এই যে রক্তবাহগুলো রক্ত দ্বারা পূর্ণ হয়ে যায়, যার ফলেই শিশ্নটা কেমন হয়? দৃঢ় এবং শক্ত হয়, মানে লম্বা এবং দৃঢ় হয়। এটাও গেল। এবার এই যে দেখ, বিভিন্ন যে ওষুধগুলো থাকে যেমন ভায়াগ্রা, শিলাজিৎ খাওয়ায় যে, এই যে তার মধ্যে এই কম্পোনেন্ট গুলো থাকে যা লিঙ্গকে দৃঢ় করতে সাহায্য করে। ঠিক আছে? এবার স্ত্রী জননতন্ত্র আমরা পড়ি নেই, আমরা পড়েছি শুক্রাশয়ের প্রস্থচ্ছেদ। শুক্রাশয়ের প্রস্থচ্ছেদ থেকে এই যে সবার বাইরের আবরণীর নাম কি? টিউনিকা অ্যালবুজিনিয়া। তারপরে আমরা বিভিন্ন ধরনের কোষ নিয়ে পড়েছি। এইবার এখান থেকে লেডিগের আন্তঃকোষ পড়বি, যার কাজ কি? টেস্টোস্টেরন ক্ষরণ করা। সার্টোলি কোষ, এর এর এ হচ্ছে নার্স কোষ হিসেবে কাজ করে। এ কি করে? শুক্রাণুকে পুষ্টি যোগায়। আর এখানে লিখে রাখবি নার্স সেল হিসেবে কাজ করে। আর লাস্টে কি হয় যে সার্টোলি কোষের মধ্যেই মাথা দিয়ে জুড়ে থাকে, যখন পরিণত হয়ে যায় শুক্রাণুটা সার্টোলি কোষ থেকে কি হয়ে যায়? বেরিয়ে যায়। এই ঘটনাটাকে আমরা কি বলি? স্পার্মিয়েশন। লেখা আছে। তারপরে তারপরে আমরা পড়লাম স্পার্মাটোজেনেসিস। এই যে স্পার্মাটোজেনেসিস, তুই এখান থেকে এটা না পড়ে আমি বলবো যে আমি যে তোকে এটা লিখে দিলাম, কোথায় স্পার্মাটোজেনেসিস লিখে দিলাম, তুই বইয়ের লাইনগুলো রিডিং করতে পারিস, বা ছবি দেখবি কোনটা, বইয়ের ছবিটা দেখবি না। ছাত্রার পাবলিক গুলোকে বলছে, আমার ল্যাপটপ হ্যাং মারতেছে, নেই। এই যে ছকটা আমি করে দিয়েছি, এটা পড়বি। এখানে টোটালটাই লেখা আছে। তো তুই বই থেকে লেখা পড়বি আর ছবি পড়বি আমারটা, তাহলে এই ছবি পড়বি না। তাহলে এই ছবি পড়বি না, তুই লেখাটা পড়বি, রিডিং করবি। আমার ছবিটা দেখবি আর রিডিং করবি। এই যে বিভাজন দশা, স্পার্মাটোগোনিয়া দুই ধরনের, টাইপ এ, টাইপ বি। টাইপ বি গুলো থেকে শুক্রাণু তৈরি হয়, আর টাইপ এ গুলো এই যে রিজার্ভ হিসেবে কাজ করে। তারপর বৃদ্ধি দশা, তারপর পূর্ণতা দশা। এই ম্যাচুরেশন বা পরিণত দশায় কি হয়? মিওসিস হয়। ভালো করে, সেকেন্ডারি স্পার্মাটোসাইট কেমন হয়? হ্যাপ্লয়েড। এবং সেখান থেকে স্পার্মাটিড তৈরি হয়, যেটাও কেমন হবে? হ্যাপ্লয়েড। তারপর তৈরি হয় এই যে আমাদের স্পার্মিওজেনেসিস, যেখান থেকে কি তৈরি হয়? শুক্রাণু তৈরি হয়। তো শুক্রাণুগুলো একদম তো বের হয় না, তারা শাটলি কোষের সঙ্গে যুক্ত থাকে। তারপর শাটলি কোষ থেকে বের হওয়ার প্রক্রিয়া কি বলা হয়? স্পার্মিওজেনেসিস। তাহলে স্পার্মিওজেনেসিসের আরেকটা নাম কি? স্পার্মিওটেলিওসিস। তাই এটা লিখে রাখবি, সেম নেম। এখানে নেমগুলো খুব ইম্পর্টেন্ট। এবার শুক্রাণুটা কিভাবে, এবার শুক্রাণু জানিস অ্যাক্রোজোমটা গলজি থেকে তৈরি হয়। এবার শুক্রাণুর হিস্টোনের পরিবর্তে প্রোটামিন থাকে, যা ক্রোমোজোমগুলোকে বেশি পেঁচিয়ে রাখতে পারে। তারপর এখানে আর আমি যাচ্ছি না। শুক্রাণুর গঠনে এই ছবিটা দেখবি অবশ্যই ভালো করে, যেটা আমি আঁকিয়ে দিলাম একটু আগে। তারপর এই লাইনগুলা কোনটা প্রক্রিয়াকে কি বলে, তুই ওই আমি যে ছবিটা করে দিলাম স্পার্মাটোজেনেসিস, ওটা দেখিস, তাহলেই তোর হয়ে যাবে। এই লাইন লাইন করে মুখস্থ করতে গেলে কিন্তু তোর অসুবিধা হবে, মানে ভুলে যাবি, গন্ডগোল করবি। আর ওই স্পার্মাটোজেনেসিসের সিকোয়েন্সটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এরপর শুক্রাণুর গঠন। শুক্রাণুর প্রথমে কি থাকে? মাথার মধ্যে কি থাকে? অ্যাক্রোজোম, যেটা গলজি থেকে তৈরি হয়। আর তারপর কি থাকে? নিউক্লিয়াস থাকে, এই যে নিউক্লিয়াস। তারপর থেকে গলার মধ্যে দুইটা সেন্ট্রিওল থাকে, প্রক্সিমাল আর একটা ডিস্টাল। প্রক্সিমাল আমি বলেই দিয়েছি, ফার্স্ট ক্লিভেজে সাহায্য করে, ক্লিভেজে হেল্প করে।
আর ডিস্টাল থেকে কি তৈরি হয়? এক্সোনিমটা কেমন হয়? 9+2 অ্যারেঞ্জমেন্ট গেল। তাহলে তারপর আমরা করব কি? দেহ বা মিডিল পিস, যার মধ্যে কে থাকে? মাইটোকন্ড্রিয়া। কোথায় গেল রে? এই যে মাইটোকন্ড্রিয়া থাকে। তারপর থাকে লেজ। লেজ শুক্রাণুকে সাঁতার কাটতে সাহায্য করে। গেল। এই যে ছবিটা দেখবি, আর এই যে রিং সেন্ট্রিওল, মানে এইখান থেকে ছবিটা না দেখে আমি বলবো যে আমার পিপিটির ছবিটা দেখবি, যেটা তোকে আমি দিব। ঠিক আছে? এগুলার কোনো প্রয়োজন নাই, এই পর্যন্ত তোদের পড়ানো হলো। তাহলে ছেলে, হিউম্যান রিপ্রোডাকশন থেকে ছেলে নিয়ে যা যা ছিল টোটালটাই পড়ানো কমপ্লিট। পরের দিন মেয়েটাকে নিয়ে পড়বো, এবং সেখানেই ওজেনেসিস, এই ছবিগুলো আমাকে আঁকাইতে হবে। এটা দেখানো আছে ঠিকই, আমি ওদের পড়ানোর সময় পড়াইছিলাম, কিন্তু এটা আমাকে হাতে করে করতে হবে, তবেই গিয়ে। এগুলো না পড়িয়ে আমি তোকে নিষেকও পড়াতে পারবো না, ভ্রূণ ডেভেলপমেন্টও পড়াতে পারবো না। তাই পর কালকে আবার 10টার দিকে সেম ক্লাস হবে। ঠিক আছে? কারো কোনো বক্তব্য আছে? বলুন। কারো কিছু আছে রে? কিছু কম কর, কিছু বলবি? আই কাম কর, কিছু বলবি? এ গৌতম, গৌতম কাকে রে? স্যার আমি নিশিতা। নিশিতা। আর দীপালিকে? দীপালি কি এটা? স্যার আমি প্রান্তিকা। ক্রান্তিকা। আর বিশেষর? বিশেষরটা কি? স্যার আমি দেবযানী। দেবযানী। হ্যাঁ। আহ, আর আর এটা উদয়। রাহুল রাহুল আমি। ঠিক আছে। তাহলে তোরা তো আমাকে বই সেন্ড করিস নাই কেউ, ছায়া প্রকাশনী। তাহলে আমি দাগাই দিতাম। তা ও আমাকে স্যার, PDF গুলো পাঠিয়ে দিস। ব্লাড টেস্ট হিসাবে বলে না। যাকে যা দাগাইলাম সব দিয়ে দিব আমি। ও স্যার, কি বল? হ্যালো, বললাম যে ব্লাড টেস্ট হিসাবে বলে দাও না। এক সেকেন্ড দাঁড়াতো, আমি একটা মাইক বন্ধ করি, আমার ইকো হচ্ছে তার। ওই যে ব্লাড টেস্ট ইজ ভেরিয়ার। দেখ, এই ছবিটা আমি মুছে দিই, তাহলে আবার করাবো। ব্যারিয়ার মানে বাধা দেওয়া। ব্লাড টেস্টিস মানে হচ্ছে শুক্রাশয়। এবার দেখ, এই যে সেমিনিফেরাস নালিকা, এটা এবার সেমিনিফেরাস নালিকার এটা যে আমি যেটা লাইনটা আঁকলাম, এটা হচ্ছে ভিত্তি পর্দা। ভিত্তি পর্দা, ভিত্তি পর্দার ভেতরেই থাকে আমাদের জার্ম কোষগুলো। জার্ম কোষগুলো এরকম করে থাকে, মাঝে মাঝে কে থাকে? সার্টুলি কোষ। আবার জার্ম কোষ, আবার সার্টুলি কোষ। জার্ম কোষগুলো খুব কাছাকাছি থাকে একে অপরের সঙ্গে, মাঝখানে কোনো গ্যাপ নেই। তাহলে আবার সার্টুলি কোষ। তাহলে বল এবার, এর চারিদিকে কিন্তু রক্তবাহ থাকে, মনে কর রক্তবাহ এদিকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখান থেকে রক্ত এখানে প্রবেশ করতে পারবে না। কেন? কারণ এই কোষগুলোর মধ্যে কোনো গ্যাপই নেই। এরা কি বলছে? সেমিনিফেরাস নালিকার ভিত্তিপর্দার নিকটে সার্টলি কোষগুলির মধ্যে টাইট জাংশনের বিশেষ গঠন সৃষ্টি হয়, তাকে বলা হয় ব্লাড টেস্টিস ব্যারিয়ার। টাইট জাংশন মানে দুটো কোষের মাঝখানে
আমি এদিকে আছি, এই একটা কোষ আর এই একটা কোষ, দুটো কোষ বিভিন্ন প্রোটিন দ্বারা কি হয় বলতো যুক্ত থাকে এরকম করে। এই প্রোটিনগুলো দুটো কোষের মাঝখানে গ্যাপকে সিল করে দেয়, তাই এদের মাঝখান দিয়ে কেউ যেতে পারবে না। এটাকেই বলা হয় ব্লাড টেস্টিস ব্যারিয়ার। বুঝলি? বুঝলি? হ্যাঁ স্যার বুঝলাম। আর যদি ব্লাড টেস্টিস ব্যারিয়ার না থাকতো তাহলে কি রক্ত চলে আসতো, আর রক্ত আসলে কি তো শুক্রাণু সারা দেহে ঘুরে বেড়াচ্ছে রক্ত, যেখানে যেখানে রক্ত সেখানে সেখানে শুক্রাণু ঘুরে বেড়াচ্ছে। তোর শুক্রাশয়ের সেমিনিফেরাস টেবিলের মধ্যে যে জার্ম কোষগুলো আছে সেগুলো দেখবি সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে। এই আর কিছু থাকলে বল। ঠিক আছে তাহলে ঘুমাও এবার সবাই। টাটা, গুড নাইট। লেট হয়ে যাবে সবাই। রেকর্ডিং আছে টোটাল ক্লাসের, কোনো সমস্যা নেই, প্রয়োজন হলে আবার দেখবি। ঠিক আছে, লেট হয়ে যাবে সবাই।